একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। সারা রাত্রি ঘুমোতে পারেনি সুচরিতা। জীবনটাকে একটা অদ্ভুত দোটানা এনে ফেলেছে। বয়স 28 পেরিয়ে 29 ছুঁই ছুঁই। চাইলে এই দীর্ঘদিনের ভালোবাসার মানুষ আরিয়ান আর মেয়ে দিব্যাকে নিয়ে সুখে সংসার করেই কাটিয়ে দিতে পারত বাকি জীবনটা। তাহলে কিসের এত টানাপোড়েন, কিসের এত মানসিক দ্বিধা? আরিয়ানকে তো ও দীর্ঘদিন ভালোবেসে তবেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে কি এমন সমস্যা আরিয়ান, সুচরিতা আর ওদের মেয়ে দিব্যার সুখী ঘরকন্যায়? নতুন গাড়ি, নতুন বাড়ি, কোনো কিছুরই তো অভাব নেই ওর জীবনে। তাহলে কিসের এত অপ্রাপ্তি জীবনে? সৌম্যকে সামনে দেখলেই এভাবে দুর্বল হয়ে পড়ে কেন সুচরিতা? না, কোনো কিছুরই কোনো উত্তর খুঁজে পায়নি সুচরিতা নিজে। আচ্ছা, ভালোবাসা কি সত্যি একটা মানুষকেই যায়? ভালোবাসা মানে কি শুধুই তার সাথে আজীবন থাকার অঙ্গীকার করা? ভালোবাসা মানেই কি শুধু কামনা বাসনা? ভালোবাসা মানে কি শুধু হরমোনাল উত্তেজনা? ভালোবাসা মানে কি এক টুকরো শান্তি খুঁজে পাওয়া নয়? ভালোবাসা মানে কি মুক্তির স্বাদ পাওয়া নয়? ছোটবেলা থেকে শুনে আসা কতগুলো কথা, যেমন ভালোবাসলে নাকি ছেড়ে দিতে হয়, আবার কেউ বলে ভালোবাসলে নাকি তাকে আঁকড়ে রাখতে হয়। দুটো কথা তো একেবারেই একে অন্যের পরিপূরক নয়, দুটো কথা তো একে অন্যের কন্ট্রাডিক্টরি। কোনটা সত্যি? কি করা উচিত সুচরিতার? দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক আর সুখী দাম্পত্যে হঠাৎ ছন্দপতন ঘটিয়ে সৌম্যর সাথে নতুন করে বাঁচতে চাওয়া উচিত, নাকি দীর্ঘদিনের প্রেমিক আরিয়ানকে আরও একবার খুঁজে বের করা উচিত? কোনো কিছুই মাথায় আসছে না। বড্ড ক্লান্ত লাগছে। শান্ত অবসন্ন চোখ কখন যে ভোর রাত্রে ঘুমের জগতে পাড়ি দিয়েছে তা বুঝতে পারেনি সুচরিতা। হ্যাঁ, আজ প্রথমবারের জন্য 5 বছরের বিবাহিত জীবনে আরিয়ান আর সুচরিতা এই 2 কামরার নতুন ফ্ল্যাটটার দুটো আলাদা ঘরে রাত কাটাচ্ছে। হ্যাঁ, শুধু রাত কাটাচ্ছেই বটে, কারণ সুচরিতার চোখে যেমন ঘুম নেই, ঠিক তেমনই আরিয়ানও কিন্তু 2 চোখের পাতা এক করতে পারেনি গোটা রাত্রি। আচ্ছা, কি এমন সুখ, কি এমন শান্তি দিতে পারেনি সুচরিতাকে? কেয়ার, সচ্ছল জীবন, স্বাধীনতা, কোনো কিছুই তো বাধা হয়ে দাঁড়াতে পারে না আরিয়ান আর সুচরিতার সম্পর্কের মধ্যে। সুচরিতা তো এই বছর যা চেয়েছে, যেমন ভাবে চেয়েছে তাই করেছে। নিজের ইচ্ছে মতো কর্পোরেটে চাকরি করেছে, নিজের ইচ্ছে মতো কর্পোরেট চাকরি ছেড়ে নাচের স্কুল খুলেছে। হ্যাঁ, প্রথমটায় আপত্তি করেছিল আরিয়ান, কিন্তু তারপর তো বাধা হয়ে দাঁড়ায়নি। ঠিক যেমনটা ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশন চেয়েছিল সুচরিতা, তেমনটাই তো করানো হয়েছিল। যতটা স্পেস চেয়েছিল সুচরিতা জীবনে, ততটা স্পেস দিতে তো কখনো কার্পণ্য করেনি আরিয়ান। তাহলে কি এমন হলো যে কারণে আজ সুচরিতার মনে আরিয়ানের জন্য কোনো জায়গা নেই, বরং 2 দিনের পরিচিত একটা ছেলে এত বেশি আপন হয়ে গেল? দীর্ঘদিনের বন্ধু আরিয়ানকে কথায় কথায় মিথ্যে কথা বলছে, তবে কি অভাব সময়ের?
তবে কি সচ্ছল জীবন, দামি লাইফস্টাইল লিড করার জন্য বাড়তি রোজগার, এই সব কিছু করতে গিয়ে নিজের দাম্পত্যটাকে সময় দিতে পারেনি আরিয়ান? সব ব্যর্থতা কি আরিয়ানের নিজেরই? গোটা রাত্রি শুধু এই প্রসঙ্গে ভেবে গিয়েছে আরিয়ান। না, কোনো উত্তর পায়নি, কিছু বুঝতেই পারছে না ও। বেডরুমে সিগারেটের ধোঁয়ায় মেঘ জমে গিয়েছে, বৃষ্টি নেমেছে দু চোখে। আর ঠিক সেই মেঘ বৃষ্টির খেলার মাঝখানেই ভোরের আলো ফুটেছে স্লাইডার জানলার ওপাশে। কিন্তু আরিয়ান বিছানায় গাটুকু এলিয়ে দেওয়ারও সুযোগ পায়নি সারা রাত। আর অন্যদিকে সৌম্যরও খানিকটা এমনই অবস্থা। ও নিজেও বেশ দ্বন্দ্বে রয়েছে যে সুচরিতার সঙ্গে ওর সম্পর্কের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি। এই সুস্থ ও সুশীল সমাজ সত্যি কি কোনোদিন ওদের ভালোবাসাকে মর্যাদা বা স্বীকৃতি দিতে পারবে? ভালোবাসলে কি তার পরিণতি? দুটো মানুষকে সারা জীবন এক খাঁচায় বন্দি থাকতে হবে? নিজের থেকে বয়সে কিছুটা বড় স্ত্রীকে ভালোবাসলে নাকি অন্যায়? অথচ ভালোবাসা কি সত্যি কোনো নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনে চলে? সব ভালোবাসার সত্যি কি পরিণতি মেলে? এই এতগুলো প্রশ্নের উত্তর একা খুঁজে চলেছে সৌম্য। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন আজ আমরা শুনতে চলেছি বেনামি ভালোবাসার দ্বিতীয় পর্ব। এই গল্পের মূল 3 চরিত্রের সাথে আপনাদের আগেই পরিচয় হয়েছে, আরিয়ান, সুচরিতা এবং সৌম্য। শুধু শুধু তাদের সাথে পরিচয় করিয়ে সময় নষ্ট করব না। তবে যারা আগের পর্বটি এখনো শোনেননি তাদেরকে অনুরোধ জানাবো, সম্ভব হলে একবার শুনে নেবেন, তাহলে হয়তো দ্বিতীয় পর্ব শুনতে আরো বেশি উৎসাহ জাগবে। তবে যারা এর আগে প্রথম পর্ব শুনেছেন কিন্তু একটা দীর্ঘ ব্যবধান হওয়ায় ভুলে গিয়েছেন, তাদের জন্য মনে করিয়ে দিই। আরিয়ান এবং সুচরিতা আর ওদের ছোট্ট মেয়ে দিব্যা, এই ছিল ওদের সুখী দাম্পত্য জীবন। আরিয়ান এবং সুচরিতা দুজনেই কর্পোরেট কর্মী, দুজনেই MBA পাস আউট। তবে সুচরিতা কর্পোরেটের চাকরি ছেড়ে নিজের প্যাশন নাচকেই আপাতত প্রফেশন বানিয়ে ফেলেছে। আর এই নিয়ে প্রথম সুচরিতা আর আরিয়ানের দ্বন্দ্ব ছিল ঠিকই, তবে পরবর্তীতে আরিয়ান পুরোপুরি সমর্থন না করলেও বাধা দেওয়ার চেষ্টা কখনোই করেনি। নাচের স্কুলের এক ছাত্রীর সূত্রেই আলাপ হয় বয়সে ছোট সৌম্যর সঙ্গে সুচরিতার। সৌম্যর পাগলামি, ছেলে মানুষই, স্পন্টেনিয়াস স্বভাব মুগ্ধ করে সুচরিতাকে। নতুন করে ভালো লাগতে শুরু করে সুচরিতার সৌম্যকে। সৌম্যর সঙ্গে ফোনে গল্প করতে, সময় কাটাতে খানিকটা আনন্দ পায় সুচরিতা। হয়তো সাংস্কৃতিক মনস্ক দুজনের মধ্যে একটা সেতু তৈরি করেছে বলা যেতে পারে। এখানেই ঘটে আসল সমস্যা। কারণে অকারণে বেশ কিছু সময়ে সুচরিতা সৌম্যর সাথে মেলামেশা করতে গিয়ে আরিয়ানকে অনেক মিথ্যে কথা বলা শুরু করে, আর সেখানেই শুরু হয় দাম্পত্য কলহ। তারই ফলস্বরূপ আজ এতগুলো দিনের বিবাহিত জীবনের পর প্রথম রাত্রি, যেদিন একই ফ্ল্যাটের দুজনে দুটো ঘরে রাত্রি বাস করছে। বলা ভালো, সুচরিতা, সৌম্য এবং আরিয়ান তিনজনেই আজ মানসিক দ্বিধাদ্বন্দ্বে শাঁখের কড়াতে পড়ে রয়েছে। তবে সব অন্ধকার শেষে যেমন আলো আসে, তেমন সব রাত্রি শেষে ভোরও হয়। দ্বিধাগ্রস্ত চিন্তামগ্ন রাত্রি শেষ হয় ভোরের আলোয়। সারা রাত্রি জেগে থাকলেও ভোরের দিকে চোখটা লেগে আসে সুচরিতার। তাই বেশ গভীরভাবে ঘুমিয়ে পড়ে ভোরবেলার দিকটা। কখন অ্যালার্ম বেজেছে খেয়ালই করেনি।
প্রতিদিন নিয়ম মাফিক সকাল 7:30টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট এবং আরিয়ানের জন্য লাঞ্চ বানিয়ে 8:30টার মধ্যে রেডি করে ফেলে সুচরিতা। নিজে যখন অফিসে যেত তখনও একই রুটিন ফলো করত, তবে এখন আর সেই ঝক্কি নেই। এখন শুধু চটপট ব্রেকফাস্ট আর হালকা কিছু লাঞ্চ তৈরি করে প্যাক করে দেয় আরিয়ানের জন্য। নিজের জন্য কোনো দিন ইচ্ছে হলে রান্না করে, কোনো দিন ইচ্ছা না হলে কিছুই করে না। বড় বেহিসাবি বেসামাল করে তুলেছে নিজের জীবনটা। আজ যখন ঘুম ভাঙল সুচরিতার, তখনই বালিশের পাশে পড়ে থাকা ফোনটা ভাইব্রেট করতে দেখল। জানলার ওপারের রোদের তেজ জানান দিচ্ছে বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। হুড়মুড় করে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতেই দেখল সৌম্যর ফোন। হঠাৎ করেই ভীষণ বিরক্ত লাগলো, ফোনটা কেটে দিল। তারপরেই স্ক্রিনে সময়টা দেখে চমকে উঠল সুচরিতা। 9:30 বাজে। এত দেরি করে কোনো দিন ঘুম থেকে ওঠে না ও। চিন্তা হচ্ছে ঘর থেকে বেরিয়ে আরিয়ানকে কি করে ফেস করবে। সে তো নিশ্চয়ই এতক্ষণে অফিস বেরোনোর জন্য তৈরি। না হয়েছে ব্রেকফাস্ট, না তৈরি হয়েছে লাঞ্চ। কি করবে এখন? তড়িঘড়ি হাউসকোটটা পরে ফেলল সুচরিতা। অবিন্যস্ত চুলগুলো খানিকটা সামলে নিয়ে বেডসাইড টেবিলে থাকা ক্ল্যাচেরটা লাগিয়ে নিল। তারপর আয়নায় ফোলা ফোলা মুখটা একবার দেখে নিয়ে ঝটপট দরজা খুলল। এক্সপেক্ট করেছিল ভীষণ রাগী মুখ নিয়ে আরিয়ান বসে থাকবে ড্রয়িংয়ে। অফিস যাওয়ার জন্য হয়তো সম্পূর্ণভাবে তৈরি। বেশ কড়া কড়া কিছু কথা শুনিয়ে নিশ্চয়ই বেরিয়ে যাবে আরিয়ান। কিন্তু দরজা খুলেই খুব অবাক হলো সুচরিতা। অদ্ভুত একটা নীরবতা চারিদিকে। ওদের বেডরুমটার দরজা আধ খোলা, ভিতরে কেউ নেই বলেই মনে হচ্ছে। এমনকি ড্রয়িং রুমটাও ফাঁকা, নিস্তব্ধ। তবে কি আরিয়ান বেরিয়ে গেল? একবার ফোন করে দেখবে কি? ভাবতে ভাবতেই আরও একবার ফোনটা হাতে নিয়ে ভয়ে ভয়ে উঁকি দিল বেডরুমে। না, ভিতরে তো কেউ নেই। ওয়াশরুমের কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো আরিয়ান ভেতরে আছে কিনা। ওয়াশরুমের দরজাটায় হালকা চাপ দিতেই সেটাও খুলে গেল। সেখানেও নিস্তব্ধতাই বিরাজ করছে। চটপট নিজের ফোনটা নিয়ে আসার জন্য পা বাড়ালো। আরিয়ানকে কি একবার কল করবে? তাছাড়া দিব্যা প্রায় দিন 3 হলো ওর বাপের বাড়িতেই রয়েছে। ফোন করে একবার খোঁজ নিতে হবে ওর। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। গলার কাছটা কিরকম যেন চাপ লাগছে। এত কিছু ভাবনার মধ্যেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আঁতকে উঠল। 23টা মিসড কল সৌম্যর। পাগল হয়ে গেল নাকি ছেলেটা? যত সমস্যা তৈরি হয়েছে এই একে নিয়েই। এই ছেলেটা না এলে জীবনটা তো এতটা জটিল হয়ে উঠত না অযথা। 8খানা মিস কল আরিয়ানের। চটপট আরিয়ানের নাম্বারটা রিডায়াল করলো। ফোন সুইচ অফ। গলাটা ভীষণ শুকিয়ে আসছে। অজানা ভয় যেন চেপে ধরছে সুচরিতাকে। জল খাওয়ার জন্য ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো। ডাইনিং টেবিলে রাখা জলের বোতলটা হাতে নিতেই দেখল বোতলে চাপা দেওয়া ভাঁজ করা একটা কাগজ। চিন্তাটা আরও একটু বাড়ল সুচরিতার। এমন কোনো কাগজ তো নিজেও রাখেনি। তবে কি আরিয়ান কিছু লিখে রেখে গেছে? চিন্তাগ্রস্ত অবস্থায় কাগজের ভাঁজ খুলল আস্তে আস্তে। যা ভাবছিল সুচরিতা বোধহয় তেমন কিছুই অপেক্ষা করছে এই কাগজের ভাঁজের ভিতর। সম্ভবত আরিয়ান কিছু লিখে রেখে গেছে। সুচি, এই নামটা ধরেই তোকে অনেক দিন ডাকা হয়নি। হয়তো ভুলেই গিয়েছিলাম এই নামটা। আসলে বড্ড বেশি অধিকার বোধ ফলিয়ে ফেলেছি বোধহয় তোর প্রতি। আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রেম, এই সব কিছু ছাপিয়ে বোধহয় আমাদের হাজব্যান্ড ওয়াইফ সত্তাটা বড় বেশি করেই স্পষ্ট হয়ে উঠছিল দিন দিন। সকালে উঠে অফিস যাওয়া, তোর আর দিব্যার মুখের দিকে তাকিয়ে ওভারটাইম করা, সারা দিন কর্পোরেট কালচারে নিজেকে নিংড়ে দেওয়া,
এই সবটাই বড্ড বেশি করে অভ্যাস হয়ে গেছে আজকাল। এখন আর নিজেদের সেই মি টাইমটা আমরা চাইলেও ফিরে পাবো না। সেই কলেজের শেষে স্কুটিতে করে দিল্লি রোড টপকে অনেক অনেক দূরে সবুজ সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে অকারণে লং ড্রাইভে যাওয়ার মতো ফুরসত বোধহয় আজ আর নেই। হঠাৎ করে চলতি রাস্তার পাশে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে করে চা খাওয়ার মতো ফ্যান্টাসি আজ আর মনের মধ্যে কাজ করে না রে। জানি না সুচি, কি করে এতটা বদলে গেলাম। হয়তো তাই তুই আমার বিকল্প কাউকে খুঁজে পেয়েছিস, যার মধ্যে এখনো তুই প্রাণবন্ত হয়ে থাকার রসদ খুঁজে পাস। হয়তো সেই লং ড্রাইভ, সেই ধান ক্ষেতের পাশের রাস্তা দিয়ে অকারণে অনেকটা পথ যাত্রা, হয়তো অজানা রাস্তার পাশে অচেনা গাছ থেকে অকারণে ছিঁড়ে আনা ফুল সে তোর খোঁপায় গুঁজে দেয়। আসলে এখন আমার দ্বারা আর এসব হবে না জানিস। সেই মনটা বোধহয় কোথাও একটা নষ্ট হয়ে গেছে। একই ছাদের তলায় থাকি, অথচ কেউই কারোর মনের খোঁজ আর নিই না। তাই বোধহয় দূরত্বের প্রয়োজন। যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার সেটা শেষ হবেই, তবে যতটা কম তিক্ত করে শেষ করা যায় ততটাই ভালো। তাই ভাবলাম একই ছাদের তলায় থেকে দুটো আলাদা ঘরে রাত না কাটিয়ে বরং দূরে দূরেই থাকা যাক কিছুদিন। যাই হোক, শোন সুচি, গতকাল অফিস থেকে মেইল এসেছিল। আমাকে একটা প্রজেক্টে ব্যাঙ্গালোরে যেতে হবে। ঠিক জানি না কতদিন ওখানে থাকতে হবে, তবে আশা করছি মাস তিনেক হয়তো প্রজেক্টটা চলবে। তোকে বলার অবকাশ পাইনি, তার আগেই হঠাৎ করে এমন মাথা গরম করে চেঁচিয়ে ফেললাম, আর এমন গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো, তাই আর বলার সুযোগ পেলাম না রে। চিন্তা করিস না, নিজের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছি। যখন তুই এই চিঠিটা পড়ছিস ততক্ষণে হয়তো মর্নিং ফ্লাইটে আমি মাঝ আকাশে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্যাঙ্গালোরে পৌঁছেও যাব। আপাতত দিন 5-6 লোকাল কোনো হোটেলে থাকবো, তারপর অফিস থেকে গেস্ট হাউস প্রোভাইড করে দেবে। তুই তোর খেয়াল রাখিস, দিব্যার খেয়াল রাখিস। ক্রেডিট কার্ডটা আমার স্টাডি ডেস্কে রেখে গেলাম, পিনটা তো তুই জানিসই। যখনই টাকা পয়সার প্রয়োজন পড়বে উইথড্র করে নিস। দূরত্বটা এনজয় কর। তোকে খানিকটা মুক্তি দিয়ে গেলাম, ওই যে ওই গানটার মতো। যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, খুঁজে নে অন্য কোনো মন, ভুলে যা বন্য ভালোবাসা। ছাড়, হয়তো সব কিছু শেষ আমাদের মধ্যে, হয়তো তোর নতুন কিছুর শুরু। তোর নতুন জীবনের জন্য তোকে অনেক অনেক অগ্রিম অভিনন্দন। ব্যাঙ্গালোরের কাজটা মিটলেই অফিসিয়ালি ডিভোর্সটা নিয়ে নেব। চিন্তা করিস না, তুই চাইলে দিব্যা তোর কিংবা আমার দুজনের কাছেই থাকতে পারবে। ওর সমস্ত খরচ খরচার দায়িত্ব সারা জীবন আমারই। তুই ভালো থাকিস তোর নতুন জীবনে। চিঠিটা পড়তে পড়তে চোখটা জলে ভিজে যাচ্ছে সুচরিতার, গলার কাছটা শুকিয়ে আসছে। তবু জলের বোতলের ঢাকনাটা খুলে এক ঢোক জল খেতে ইচ্ছে করছে না। মাথার ভিতরটা কেমন হালকা লাগছে, চারিদিকটা অন্ধকার মনে হচ্ছে। হঠাৎ করে পায়ের তলার মাটিটা যেন আলগা হয়ে আসছে আজ। একটিবার ফোনে কথা বলতে ইচ্ছা করছে আরিয়ানের সাথে। আরিয়ানের সাথে হয়তো ইদানিং অনেক কিছু নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। সত্যি সত্যি হয়তো আরিয়ান কিছুটা ইনসেনসিটিভ হয়ে পড়েছিল, কিন্তু তার মানে এই নয় যে ও আরিয়ানের থেকে দূরে সরে যেতে চেয়েছে। সৌম্যকে সুচরিতার ভালো লাগে ঠিকই, সৌম্যর ছেলে মানুষই, সৌম্যর কেয়ার সবটাই হয়তো সুচরিতার ভালো লাগে। তবে সুচরিতা এই জিনিসগুলো এক্সপেক্ট করে সৌম্যর থেকে নয়, আরিয়ানের থেকে। এই ছোট কথাটা আরিয়ানকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না সুচরিতা। সুচরিতা কখনোই এত বিলাসবহুল জীবনযাপন করবে বলে স্বপ্ন দেখেনি। সুচরিতার একটা ছোট্ট 1 কামরার ফ্ল্যাট হলেও চলে যায়,
কিন্তু তাতে আরিয়ানের ভালোবাসার অভাব থাকলে কিছুতেই চলবে না। সুচরিতা কখনোই চায়নি মাস গেলে 6 ফিগার স্যালারি, দিন চালানোর মতো টাকাটুকু হাতে থাকলেই চলতো। শুধু মন খারাপের বিকেলটায় কিংবা বিষণ্ণতায় ভরা রাতে আরিয়ানের কাঁধ কিংবা আরিয়ানের বুকটাই শুধুমাত্র সুচরিতার প্রয়োজন ছিল। সুচরিতার কখনোই মনে হয়নি কর্পোরেটের প্রমোশনের টাকায় সুইজারল্যান্ড ট্রিপ করবে। তার চেয়ে বরং কোনো এক বর্ষার দিনে 2 দিন শান্তিনিকেতনে কাটিয়ে আসবে আরিয়ানের সঙ্গে। এমনটাই তো চেয়েছিল ও, কিন্তু সে কথা আরিয়ান বুঝল না। বড্ড রাগে অভিমানে চোখটা ঝাপসা হয়ে আসছে সুচরিতার। ঘোরের মধ্যে চলে যাচ্ছে ও। ঘোর কাটল ফোনের ভাইব্রেশনে। স্ক্রিনের দিকে খুব আশা নিয়ে তাকালো, নিশ্চয়ই আরিয়ান একবার ফোন করে খবর নেবে। কিন্তু না, ফোনের স্ক্রিনে জলজল করছে সৌম্যর নাম। বড্ড বিরক্ত লাগলো সুচরিতার। ফোনটা আবারও কেটে দিল। তারপরেই কোনো এক খেয়ালে ব্লক করে দিল সৌম্যর নাম্বার। ফোনে ডায়াল করে না পেয়ে ছেলেটা হোয়াটসঅ্যাপ করলো, যদিও মেসেজটা এক্ষুনি রিড করতে ইচ্ছা করছে না সুচরিতার। ফোনের ওপর থেকে যেটুকু পপ আপ হয়ে আসছে তাতে স্পষ্ট করে দেখতে পেল সুচরিতা। লেখা রয়েছে, ফোনটা ধরছো না কেন? কি হয়েছে তোমার? নিশ্চয়ই সমস্যা হয়েছে বাড়িতে। আমার বড্ড টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। প্লিজ একবার ফোনটা ধরো না। না, সরাসরি মেসেজ বক্সে গিয়ে মেসেজটা রিড করলো না সুচরিতা। কোনো রিপ্লাই দিতেও ইচ্ছে করছে না ওর। শুধুমাত্র আরিয়ানের চিন্তায় বিভোর হয়ে রয়েছে এই মুহূর্তে সুচরিতা। আরিয়ানের সাথে একসাথে সংসার করবে, একসাথে সারাটা জীবন কাটাবে, এই স্বপ্ন নিয়েই তো ঘর ছেড়েছিল। এই স্বপ্ন নিয়েই শুধুমাত্র আরিয়ানকে ভরসা করে গোটা জীবনটা এক কথায় উৎসর্গ করে দিয়েছিল। সেই আরিয়ানের এমন পরিবর্তন মেনে নিতে পারছিল না সুচরিতা। ভালোবাসার টানাপোড়েনে হেরে যাচ্ছিল প্রতিদিন। মানসিক অপ্রাপ্তি থেকেই হয়তো সৌম্যর প্রতি একটা দুর্বলতা তৈরি হচ্ছিল। কিন্তু সত্যি সত্যি সৌম্যকে ভালোবেসে ফেলেছে কি? তা মনে হয় নয়। তাহলে তো আরিয়ানের চলে যাওয়াতেই সুচরিতা খুশি হতো, হাঁপ ছেড়ে বাঁচত। কিন্তু বাস্তবে তো উল্টোটাই হচ্ছে। আজ যখন আরিয়ান অনেকটা দূরে, তখন দম বন্ধ লাগছে এই বিলাসবহুল ফ্ল্যাটটায়। না, সৌম্য নয়, সুচরিতা ভালোবাসে আরিয়ানকে। সেই আরিয়ানকে যাকে ও কলেজ লাইফে চিনত, সেই আরিয়ানকে যাকে ও নিজের বন্ধু হিসাবে পেয়েছিল, সেই আরিয়ানকে যার স্কুটির পিছনে চেপে নিশ্চিন্তে চোখটা বন্ধ করে অজানা পথের দিকে যাত্রা করতে পারত ও। কিন্তু সেই আরিয়ান হঠাৎ করে বদলে গেল কেন? 7-5 চিন্তার মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে মেসেজ পপ আপ করে উঠল। কি হলো? কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? আমি তো কোনো অন্যায় করিনি সুচরিতা। প্লিজ একটা রিপ্লাই তো দাও। বারবার ফোন করছি, ফোনটা কেটে যাচ্ছে। ওষুধগুলো খেয়েছো? না হলে কিন্তু তোমার আবার মাইগ্রেনের ব্যথাটা বাড়বে। হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু নিয়ম করে খেতে হয়, না হলে কোনো কাজ হয় না। ওষুধগুলো কি শেষ হয়ে এলো? নতুন ওষুধ আনতে হবে তো। প্লিজ সুচরিতা, একটা রিপ্লাই দাও। চোখে জল এলো সুচরিতার। এক অদ্ভুত টানাপোড়েন। সৌম্যর এই কেয়ারগুলো যদি একটি বারের জন্য আরিয়ান করত, সৌম্যর এই পাগলামির যদি এক অংশ আরিয়ানের মধ্যে লক্ষ্য করত, তাহলে আজ সুচরিতার থেকে বেশি সুখী আর কেউ হতে পারত না। কিন্তু জীবনের এই পরিস্থিতিতে এসে হঠাৎ করে কেন এই দোটানায় পড়ল সুচরিতা? এটাই কি তবে মিড এজ ক্রাইসিস? জানা নেই, কিচ্ছু জানা নেই। ভীষণ অস্বস্তি লাগছে সুচরিতার। স্নান করতে হবে।
পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ভেতরে যেতেই এক রাশ একাকিত্ব গ্রাস করল সুচরিতাকে। জাকুজির পাশে ওয়ার্ড্রপটার মধ্যে শুধুমাত্র সুচরিতার ব্যবহার করা বডি ওয়াশ, শ্যাম্পু আর কিছু কসমেটিক্স পড়ে রয়েছে। আরিয়ানের তাকটা পুরোপুরি খালি। শেভিং ফোম, আফটার শেভ কিচ্ছু নেই। শুধুমাত্র রয়ে গেছে একটা প্রায় ফাঁকা হয়ে আসা আরিয়ানের ব্যবহার করা বডি ওয়াশ, আর তার সঙ্গে গোটা ওয়াশরুমময় এখনো নিঃশ্বাস নিলেই উপলব্ধি করা যাচ্ছে আরিয়ানের স্নান করার পরে বডি ওয়াশ মাখা গায়ের গন্ধ। যেন আরিয়ানকে চারপাশে ফিল করতে পারছে সুচরিতা। জাকুজির জলটা আর বদলালো না সুচরিতা, বরং অবচেতন মনে আরিয়ানের ব্যবহার করা বডি ওয়াশের তলানিতে পড়ে থাকা লিকুইডটা ঢেলে দিল গোটা বাথটাবের জলে। তারপর নিজের গোটা শরীরটা ডুবিয়ে দিল ওখানেই। গোটা গায়ের গন্ধে যেন আরিয়ানকে উপলব্ধি করতে পারছে প্রতিটি নিঃশ্বাসে। ডুকরে কেঁদে উঠল সুচরিতা। গোটা ফাঁকা ফ্ল্যাটটা ওকে গিলে খেতে আসছে। মাত্র একটা বেলাতেই আর পেরে উঠছে না সুচরিতা। খিদে পেট জ্বলে যাচ্ছে, তাও ফ্রিজে থাকা খাবার গরম করে খেতে ইচ্ছে করছে না ওর, বরং এভাবে বাথটাবের মধ্যে বসে অনেকটা সময় কাটাতে ইচ্ছে করছে ওর। কিন্তু হঠাৎ করেই এই অসময়ে একটা কলিং বেলের আওয়াজ শুনে চমকে উঠল সুচরিতা। নিজেকে কিছুটা সামলে নিয়ে চটপট হাতের কাছে থাকা কোয়ার্ড সেটটা পরে চোখ রাখল দরজার লুকিং হোলটায়। না, চেনে না ছেলেটাকে। দেখে মনে হচ্ছে সম্ভবত ডেলিভারি বয়। কি জানি, হয়তো আরিয়ানের কিছু অর্ডার ডেলিভারি এসেছে। ভাবতে ভাবতে দরজা খুলল। ম্যাডাম, আমি কাব্য, সৌম্যদার খুড়তুতো ভাই। সৌম্যদা আসলে আপনাকে অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করে যাচ্ছে, কোনো রেসপন্স করছেন না বলে আমার হাতে এইটা পাঠালো, ধরুন। কথাগুলো এক নিমেষেই বলে চটপট একটা বড় বাক্স হাতে ধরিয়ে দিয়ে ছেলেটা চম্পট দিল, যেন কেউ ওকে শিখিয়ে পাঠিয়েছে যে খুব বেশি কথা যেন না বাড়ানো হয়। খুব অবাক হলো পার্সেলটা পেয়ে। দরজাটা বন্ধ করে ডাইনিং টেবিলের উপর পার্সেলটা রাখল সুচরিতা। তারপর কৌতূহল বশত পার্সেলটা খুলতে যাবে, ঠিক তেমন সময়েই আবার পপ আপ করলো সৌম্যর মেসেজ। সকাল থেকে ফোন ধরছো না, খাওয়া হয়ে গেছে? আজ বাড়িতে একটু চিকেন স্টু রান্না করেছিলাম। তুমি তো চিকেন স্টু খেতে ভালোবাসো, তাই পাঠালাম। আর তার সাথে বাড়ির গাছের আম পাঠালাম, খেয়ে নিও প্লিজ। ভীষণ বিরক্ত লাগলো সুচরিতার। কেন করছে এরকম ছেলেটা? কি চায় ও? সুচরিতার সংসারটা তো ভাঙতে বসেছে, সেটা কি বুঝতে পারছে না ছেলেটা? না, এইবার রিপ্লাই করতেই হবে। কেন করছো এরকম? কে বলেছিল এগুলো পাঠাতে? তুমি তোমার ভাইকে কেন পাঠিয়েছিলে? রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে। কি করব, ফোন ধরছো না, সম্ভবত ব্লক করে রেখেছো। চিন্তা হচ্ছিল তুমি ঠিক আছো কিনা, আবার নিজেও যেতে পারছি না, তাই ভাবলাম কাব্যর হাত দিয়েই রান্না করা খাবারটা আর আমগুলো পাঠিয়ে দিই। খুব কেয়ার দেখাচ্ছ তাই না? কি লাভ এসব করে? কি ভবিষ্যৎ আছে এই সম্পর্কের? আবার তুমি একই কথা বলছো সুচরিতা। তোমাকে তো বললাম সব ভালোবাসার নাম দেওয়া যায় না। আমাদের ভালোবাসাটা হয়তো বেনামি ভালোবাসা। সব ভালোবাসা তো পরিণতি পায় না। আমাদেরটা তেমনই একটা অসমাপ্ত ভালোবাসা হয়ে থাক না, ক্ষতি কি? এবার কিন্তু বাড়াবাড়ি করছো সৌম্য। তুমি জানো না এদিকে কি হয়েছে? আরিয়ান বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি সুচরিতা? খুব আনএক্সপেক্টেড একটা ঘটনা। প্লিজ প্লিজ বলো না, আমি যদি তোমায় কিছুমাত্র হেল্প করতে পারি। অনেক হেল্প করেছো, শুধু আমাকে বিরক্ত করাটা বন্ধ করো এবার। ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়,
তারপর সৌম্যর পাঠানো খাবারটার দিকে চোখ পড়ল। খিদে পেটটা এতক্ষণ খুব জ্বালা করেছে, অথচ একটা বাড়ির জন্য আরিয়ান ফোন করে খবর নিল না, জানালো না পর্যন্ত পৌঁছে গিয়ে। আমি কি করছি না করছি তাতে কি সত্যিই ওর কোনো মাথা ব্যথা নেই? সব কি সত্যিই শেষ? ভেবে পাচ্ছে না কিছু। ফ্রিজ খুলে 2 টুকরো পাউরুটি আর সৌম্যর পাঠানো চিকেন স্টুটা দিয়েই খিদে মেটালো আপাতত। তারপর ডায়াল করলো আরিয়ানের নাম্বার। না, এখনো সুইচ অফ। দুশ্চিন্তা ক্রমশ ঘিরে ধরছে সুচরিতাকে। আরিয়ান কি করছে, কোথায় আছে? সত্যি সত্যি কতদিন পর ফিরবে? আদৌ কোনোদিন আর দেখা হবে তো ওদের? সবকিছু নিয়ে বড্ড টেনশন করতে করতে হঠাৎ মাথার যন্ত্রণাটা শুরু হলো আবার। ইচ্ছে করেই খানিকটা নিজেকে কষ্ট দেবে বলে সৌম্যর পাঠানো হোমিওপ্যাথি ওষুধটা হাতও দিল না সুচরিতা। নানান রকম চিন্তা করতে করতে কখন যে ঘুম এলো বুঝতেই পারল না। আজকের সকাল থেকে শুরু করে কি করে যে সন্ধে কেটে রাত্রি হয়ে গেল তার কোনো হিসেব রাখেনিও। যখন ঘুম ভাঙল তখন শরীরটা ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। চোখ মুখ ফুলে একেবারে যাচ্ছে তাই অবস্থা ওর। খুব উদ্বিগ্ন হয়ে ফোনের দিকে আবার হাত বাড়ালো। যদি আরিয়ানের কোনো একটা মিস কল থাকে এক্ষুনি কল ব্যাক করবে। কিন্তু না, আরিয়ান একবারের জন্যও কল করেনি। আরিয়ানের কলিগ আকাশ চ্যাটার্জি, উত্তরপাড়ার ছেলে, ওদেরই ব্যাচমেট। সেই সূত্রেই আকাশের সাথে মোটামুটি পরিচিতি রয়েছে সুচরিতার, যদিও MBA-তে ডিপার্টমেন্ট ছিল আলাদা। খানিকটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই আকাশকে ফোন করলো সুচরিতা। হ্যালো, সরি রে, একটু বেশি রাত্রে তোকে বিরক্ত করলাম। আরে সুচরিতা, কি খবর তোর? চাকরি বাকরি ছেড়ে শুনলাম নিজের ডান্স একাডেমি খুলেছিস। দারুণ খবর তো। ট্রিট কবে দিবি? বাই দ্য ওয়ে, তার উপর তো আবার আরিয়ানের প্রমোশন হলো। এখন তো দিনকাল দারুণ যাচ্ছে ম্যাডাম। কি ঠিক তো? হ্যাঁ, ওই আর কি। বলছি, আরিয়ানকে না ফোনে পাচ্ছি না। আসলে সকালবেলায় হ্যাঁ, ওর তো আজকেই ফ্লাইট ছিল। দেখ, ব্যাঙ্গালোরে গিয়ে হয়তো নেটওয়ার্কের প্রবলেম। আমার সঙ্গে যদিও কথা হয়নি, তবে চিন্তা করিস না, কালকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট হয়েই যাবে। ঠিক আছে, কন্ট্যাক্ট হলে আমায় একটু জানাস, কেমন? খুব অস্বাভাবিকভাবে কিছু কথাবার্তার পর ফোনটা রেখে দিল সুচরিতা। রাত্রি প্রায় 12:30। গোটা ফ্ল্যাটে একটাও আলো জ্বলছে না আজ। শুধুমাত্র 22 ডিগ্রিতে চলা এয়ার কন্ডিশনটা গোটা ঘরটাকে যেন একটা মর্গ করে রেখেছে। সুচরিতার নিজেকে একটা জীবন্ত মৃতদেহ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। হঠাৎ করেই ফোনটা ভাইব্রেট করতে থাকে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে সৌম্য, কিন্তু আর এই ছেলেটাকে কোনোভাবেই যেন নিতে পারছে না সুচরিতা। ঝট করে ফোনটা তুলে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ব্লক করলো সুচরিতা। এমনকি ইমেল আইডি থেকে শুরু করে বিভিন্ন রকম পেমেন্ট অ্যাপগুলোতেও ব্লক করে দিল সুচরিতা সৌম্যকে। এভাবেই একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে বেশ কতগুলো দিন কাটালো সুচরিতা। মেয়ের গরমের ছুটি প্রায় শেষ হয়ে আসছে। আর কতদিনই বা ছোট্ট মেয়েটাকে বাপের বাড়িতে ফেলে রাখবে। তাই ঠিক করলো কাল মেয়েটাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। আরিয়ান চলে গেছে আজ 7 দিন হয়ে গেল। মাঝে একটি বাড়ির জন্য যোগাযোগ করেনি আরিয়ান। যতবার ফোন করেছে ততবার শুধুমাত্র সুইচ অফ পেয়েছে। তবে আকাশের থেকে খবর পেয়েছে আরিয়ান জয়েন করেছে, এমনকি অফিস থেকে গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছে। আর সেই গেস্ট হাউসে ওর নিজস্ব কুক থেকে শুরু করে সার্ভেন্ট সবাই রয়েছে। অর্থাৎ এক কথায় আরিয়ানের জীবনে হয়তো আর সুচরিতার কোনো প্রয়োজনই পড়বে না।
এখন শুধুই আইনি সম্পর্কটা ছিন্ন করা সময়ের অপেক্ষা। চোখের সামনে সবকিছু শেষ হতে দেখে আর নিজেকে সামলাতে পারছে না সুচরিতা। বড় বেশি সেন্সিটিভ হয়ে রয়েছে ও। এটা সেটা চিন্তা করতে করতে বিষণ্ণ এই দুপুরবেলায় বারান্দাটায় গিয়ে দাঁড়াতে ইচ্ছা করল সুচরিতার। বারান্দায় দাঁড়াতেই চমকে উঠল এবার। ফ্ল্যাটের নিচে বাইক নিয়ে খুব চেনা চেনা একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত একটা ঘোরের মধ্যে সুচরিতা তাকিয়ে দেখল ছেলেটার দিকে। বড্ড চেনা লাগছে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না কে ছেলেটা। তার উপর ছেলেটা হেলমেট পরে রয়েছে। কিন্তু ঘোর কাটল কিছুক্ষণের মধ্যেই। বিরক্তি নয়, বরং আজ খানিকটা ভালোই লাগছে ছেলেটাকে দেখে। স্পষ্ট বুঝতে পারছে নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা আর কেউ নয়, সৌম্য। কিন্তু এভাবে বারান্দায় দাঁড়িয়ে থাকলে ছেলেটা আরো বেশি পাগলামি করবে। তাই নিজেকে খানিকটা সামলে নিয়ে ঘরে চলে গেল ও। ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পর আবারও বারান্দায় এসে দাঁড়াতেই অবাক হয়ে গেল সুচরিতা। এখনো একভাবে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা, আর একটার পর একটা সুচরিতার পছন্দের গান বাজিয়ে যাচ্ছে নিজের মোবাইলে। এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না সুচরিতা। ঠোঁটের কোণায় এতগুলো দিন পর হাসি ফুটে উঠল ওর। ছেলেটার দিকে তাকিয়ে হাসতেই ছেলেটাও এক দৃষ্টে তাকিয়ে রইল সুচরিতার দিকে। সমস্ত জায়গা থেকে ব্লক করে রেখেছে ওকে। তাই অন্য একটা অজানা নাম্বার থেকে নিচে দাঁড়িয়ে মেসেজ করল সৌম্য। প্লিজ একটা বারের জন্য দেখা করবে আজকে? তোমাকে দেখার জন্য সেই 12টা থেকে 3টে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। প্লিজ একবার দেখা করো না সুচরিতা। ঘরে গিয়ে ডিসাইড করতে পারল না সুচরিতা যে এই মুহূর্তে কি করা উচিত। পাগলামি থামাতে সৌম্যর সাথে একবার মুখোমুখি দেখা করে ছেলেটাকে বুঝিয়ে বলা উচিত সব কথা, নাকি একেবারেই এ ব্যাপারে পাত্তা দেওয়া উচিত নয় ওর। এই ভাবতে ভাবতেই সুচরিতা ওয়ার্ড্রপ খুলে বাছতে শুরু করলো তার পছন্দের একটা জামা। ভাবল আজ একবার নিজেকে সাজিয়ে গুছিয়ে সৌম্যর সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে। ছেলেটার চোখে চোখ রেখে স্পষ্ট করে জিজ্ঞেস করবে যে কেন করছে এই পাগলামি। যদি বর্তমান সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে সুচরিতা সত্যি সৌম্যর সাথে নিজের জীবন শুরু করতে চায়, সেই দম কি ওর আছে? সৌম্য নিজের বাড়িতে কি সত্যি সত্যি জানাতে পারবে সুচরিতার সাথে ওর সম্পর্কের কথা? সৌম্যর বাড়িতে কি মেনে নিতে পারবি সুচরিতাকে? এই সব প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে এই রকম পাগলামি করাটাকে মোটেই সমর্থনযোগ্য বলে ভাবা যায় না। তাহলে আর যেন কোনোদিন ছেলেটাকে মুখ ও না দেখায়। একটা কিছু করবে বলেই তৈরি হলো সুচরিতা। মেসেজের রিপ্লাই করে দিয়েছিল আগেই। ঠিক বিকেল 5টায় চুচুড়া স্টেশনের পাশে যে ফলের দোকানটা থেকে ফল কিনতো সুচরিতা, সেই দোকানটার সামনেই দাঁড়াতে বলেছে সৌম্যকে। হঠাৎ করেই ডোরবেলটা আবার বেজে উঠল। চুড়িদারটা পরা হলেও মানানসই দুপাট্টাটা তখনও ড্র্যাপ করা হয়নি ওর। স্পিড পোস্টে একটা রেজিস্টার্ড চিঠি এসেছে। দরজাটা বন্ধ করে এনভেলপটা খুলতেই বেরিয়ে এলো আরিয়ানের পাঠানো গিফট, ডিভোর্স পেপার। গলার কাছটায় হাত দিয়ে শক্ত হাতে ঝট করে ওড়নাটা খুলে নিল ও। এখন সুচরিতা এক হাতে ডিভোর্স পেপার আর অন্য হাতে শক্ত করে ধরে আছে ওড়নাটা। 22 ডিগ্রিতে চলা এয়ার কন্ডিশনে ঘরটা কনকন করছে ঠান্ডায়। থেমে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে সুচরিতা। কোনো এক অজানা পথে হারিয়ে যাবে ও, কিন্তু তারপর? না না, শ্রোতা বন্ধুদের নিজেদের মতো করে ভেবে নিতে কখনোই বলবো না। তাতে অনেকেই রাগ করেন।
বরং তারপর কি হলো সেটা জানতে শুনতে হবে বেনামি ভালোবাসার তৃতীয় তথা অন্তিম পর্ব। তবে আজকের পর্ব এতটুকুই। আজকে অন্যান্য দিনের মতোই গল্প পাঠে আমি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু অন্তরা, আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে রয়েছে প্রীতম। তাহলে চলো তোমাদের বন্ধু প্রীতম এবার কি কি বলবে শুনে নি। কি আর বলবো বলো, নতুন করে তো আর কিছু বলার নেই। বেনামি ভালোবাসা দ্বিতীয় পর্ব এতটুকুই। এবার তোমরা কমেন্ট বক্সে ঝড় তুলতেই পারো যে তৃতীয় পর্ব চাই তাড়াতাড়ি। তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি বেনামি ভালোবাসার তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে চলে আসব। তবে হ্যাঁ, তারও আগে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের বারংবার রিকোয়েস্ট করার জন্য শেষ হয়ে যাওয়া একটা গল্প ভালোবাসার উষ্ণ পরশের অন্তিমের অন্তিম পর্ব আনতে হচ্ছে। আগামী মঙ্গলবার ভালোবাসার উষ্ণ পরশের একটা রোম্যান্টিক এপিসোড আসতে চলেছে তোমাদের জন্য। হ্যাঁ, কথা দিচ্ছি সেখানে তোমরা অভিনব আর অপরাজিতার রোম্যান্স নিশ্চয়ই মন ভরে উপভোগ করবে। চলো আর কথা না বাড়িয়ে যেতে যেতে কয়েকটা কথা বলে চলে যাই। ওই একই কথা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে প্রতিদিনের মতো আজও দিয়ে রাখলাম। আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম: রিমা দে, সঞ্চারী নায়েক, অপু হালদার, শ্রীকান্ত ঘড়ুই, মুন্না সামন্ত, ঋত্বিকা কাটুয়াল, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, ঐশানী দত্ত, প্রদীপ মান্না সহ আরও অনেকে। আজকের পর্বের প্রশ্ন হলো, সৌম্যর খুড়তুতো ভাই যে সুচরিতার হাতে পার্সেল পৌঁছে দিতে এসেছিল তার নাম কি? যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে চটপট দেরি না করে কমেন্ট বক্সে টাইপ করে ফেলো উত্তরটা। আর প্রথম 10 জন সঠিক উত্তরদাতার মধ্যে যদি তোমার নামটাও থেকে থাকে তাহলে অবশ্যই পরের পর্বে আমি প্রতিদিনের মতো ঘোষণা করব তোমার নাম। তাহলে আর দেরি কেন, চটপট কমেন্ট করে দিয়ে দাও রাইট আনসার। আপাতত আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।